আমাদের কাজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান ইন আওয়ার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ক্লাস। আমরা চ্যাপ্টার 3 আলোচনা করতে যাচ্ছি আজকের ক্লাসে। চ্যাপ্টার 3 হচ্ছে সাপ্লাই চেইন ড্রাইভারস এন্ড মেট্রিক্স। তো সাপ্লাই চেইনের যে কতগুলো ড্রাইভারস আছে এবং মেট্রিক্স সাপ্লাই চেইন সম্পর্কিত সেই আলোচনা আমরা এই চ্যাপ্টারে করব। তো আমরা শুরুতে একটু দেখে নিই এই চ্যাপ্টারে আমরা এখানে একটা কোম্পানির ফিনান্সিয়াল যে মানদণ্ডগুলো আছে বা ফিনান্সিয়াল যে পারফরমেন্স, সেই ফিনান্সিয়াল পারফরমেন্সের সাথে সাপ্লাই চেইনের পারফরমেন্সের সম্পর্ক কোথায় সেটা আমরা শুরুতেই এই চ্যাপ্টারে আলোচনা করব। আবারও বলছি, একটা কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্সের সাথে সাপ্লাই চেইন পারফরমেন্সের সম্পর্ক কোথায় সেটা আমাদের এই চ্যাপ্টারে আলোচ্য বিষয়। দ্বিতীয়ত, আমরা এই চ্যাপ্টারে সাপ্লাই চেইন সম্পর্কিত 6টা ড্রাইভার এর বিষয় বিস্তারিত আলোচনা করব। 6 ড্রাইভার্স দ্যাট ডিটারমাইন দ্য পারফরম্যান্স ইন সাপ্লাই চেইন। একটা সাপ্লাই চেইনের পারফরমেন্সকে নির্ধারণ করে যে 6টা ড্রাইভার সেগুলো আলোচনা করব। এর মধ্যে 3টা হচ্ছে লজিস্টিক্যাল ড্রাইভার, 3টা হচ্ছে ক্রস ফাংশনাল ড্রাইভার। আর এছাড়াও এই ড্রাইভার গুলো একটা সাপ্লাই চেইনে তৈরি করতে, একটা সাপ্লাই চেইনের ডিজাইন, প্ল্যানিং এবং অপারেশন করতে গিয়ে এই ড্রাইভার গুলো কিভাবে ব্যবহার করতে হয় সে আলোচনা আমাদের এই চ্যাপ্টারে রয়েছে। তো ওকে, আমরা শুরুতেই আলোচনা করতে যাচ্ছি যে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের সাথে সাপ্লাই চেইন পারফরমেন্সের সম্পর্ক কোথায়, সেই লিঙ্কটা আমরা একটু খুঁজে বের করব। জি, আমরা একটা সাপ্লাই চেইনের ফাইন্যান্স গুলো যে সমস্ত মানদণ্ডে বিবেচনা করা হয় বা কম্পেয়ার করা হয় সেই মানদণ্ডগুলো এক নজরে একটু দেখি। একটা হচ্ছে আরওই, রিটার্ন অন ইকুইটি। নম্বর 2 হচ্ছে আরওএ, রিটার্ন অন অ্যাসেট। নম্বর 3 হচ্ছে এপিটি, এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার। নম্বর 4 আমরা বলতে পারি এআরটি, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। নম্বর 5 ইনভেন্টরি টার্নওভার, আইএনভিটি, ইনভেন্টরি টার্নওভার। আর নম্বর 6 হচ্ছে পিপিইটি। তো পিপিইটি মানে হচ্ছে ইকুইপমেন্ট টার্নওভার। আবার বলছি, প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইটি টার্নওভার। তো এই 6টা মানদণ্ডে আমরা একটা কোম্পানিগুলো সাধারণত কম্পেয়ার করে থাকি। এই 6টা মানদণ্ড নিয়ে আমরা শুরু সংক্ষেপে একটু আলোচনা করব, কারণ এগুলো আমাদের আলোচ্য বিষয় না। আমরা এগুলোর আলোকে সাপ্লাই চেইন পারফরমেন্সের অবস্থা কি সেটাই আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। তো শুরুতে আমরা একটু একটা প্রথম মানদণ্ড যেটা আরওই সেটা একটু দেখি। আরওই বলতে বোঝায় রিটার্ন অন ইকুইটি, মানে হলো একটা কোম্পানির মূলধনের বিপরীতে তার ইনকাম কেমন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে আমরা একটু আগে দেখে নিই যে আরওই মেজারটা কিভাবে করা হয়। রিটার্ন অন ইকুইটি বা মূলধনের বিপরীতে ইনকাম কেমন, এটার মেজার করা হয় বা পরিমাপ করা হয় নেট ইনকাম ডিভাইডেড বাই এভারেজ শেয়ার হোল্ডার। আবারও বলছি, নেট ইনকাম ডিভাইডেড বাই ইকুইটি দিয়ে ভাগ করেন, ঋণ দিয়ে না। কিন্তু একটা কোম্পানির মূলধনে বা বিনিয়োগ তারা নিজেদের যেমন বিনিয়োগ করে, আবার ঋণ নিয়েও বিনিয়োগ করে। আমরা মূলধনের বিপরীতে কত, নেট ইনকাম ডিভাইডেড বাই এভারেজ শেয়ার হোল্ডার ইকুইটি। আমরা একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টে যাই। আমরা যেই 2010, 9 এবং 8 এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেন, এখানে নেট ইনকামও আছে,
আবার শেয়ার হোল্ডার ইকুইটি আমরা পাবো। নেট ইনকাম দেখতে পাচ্ছি 2010-এ নেট ইনকাম আছে 1152। 10-এ নেট 1152, আমরা কোটি যদি ধরি, মিলিয়ন কোটি যাই হোক, তো 2010-9 আছে হলো 9, আর নেট ইনকাম আছে 30। তো আপাত দৃষ্টিতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 2010-এ ইনকাম বেশি 2009-এর চেয়ে, আবার 2009-এ নেট ইনকাম বেশি 2008-এর চেয়ে। কিন্তু বাস্তবে এটাকে আমরা বেশি বলবো কিনা? সাদা চোখে যদিও দেখায় 2010-এ নেট ইনকাম বেশি, বাট 2010-এ এই ইনকাম করার পেছনে কত টাকা পুঁজি খেটেছে, 2009-এই বা কত টাকা পুঁজি খেটেছে, আর 2008-এই বা কত খেটেছে, তার সাথে তুলনা করলে আমরা বুঝতে পারবো যে কোম্পানির পারফরমেন্স আসলে 2010-এ আগের চেয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে। আমরা দেখি যে 2009 এবং 2008-এ শেয়ার হোল্ডারের ইকুইটি কেমন ছিল দেখেন, একেবারে সবার নিচে 10-এ ছিল 46, 2009 অর্ধেক 2672। প্রকৃতপক্ষে নেট ইনকাম কত, মূলধনের ইনকাম কত দেখেন, 2008-এ 2010 in 2009 Amazon achieved ROE। 2009-এ ROE ছিল, নেট ইনকাম হচ্ছে 902 ডিভাইডেড বাই পুঁজি বিনিয়োগ করা হয়েছে বা স্টক হোল্ডার্স ইকুইটি 5257 সমান সমান 17.2%। এই হচ্ছে ROE 2009-এর খবর। এর বিপরীতে 2010-এর কি অবস্থা দেখেন, নেট ইনকাম হয়েছে 1152 ডিভাইডেড বাই ওই সময় স্টক হোল্ডার্স ইকুইটি ছিল 6846। তাহলে ROE কত এখানে? 16.8%। 16.8%। তো দেখলেন 2009-এর চেয়ে 2010-এ টোটাল প্রফিট পরিমাণ, নেট ইনকামের পরিমাণ বৃদ্ধি পেলেও মূলধনের হিসেবে তাদের কিন্তু ROE কম, তাই না? তার মানে 2010-এ তাদের পারফরমেন্স কমে গেছে। হাতে টাকা বেশি আসলে তারা সেটা সদ্ব্যবহার করতে পারেনি, খাটাতে পারেনি, যে কারণে ROE-টা 2009-এর তুলনায় 2010-এ কম, যদিও 2010-এ ইনকাম বেশি। ক্লিয়ার বিষয়টা? একবার যদি এটা বলতেন। বুঝতে পারি না ঠিক মতো। আমরা ROE-টা হিসাব করছি, জি স্যার। রিটার্ন অন ইকুইটি, মানে হলো মূলধনের বিপরীতে লাভ কত সেটার একটা পরিমাপ। তো 2009 এবং 2010-এর তুলনাটা এখানে দেওয়া হয়েছে। 2009-এ অ্যামাজনের ROE ছিল নেট ইনকাম ডিভাইডেড বাই মূলধন তথা স্টক হোল্ডার্স ইকুইটি সমান সমান 17.2%। নেট ইনকাম ডিভাইডেড বাই স্টক হোল্ডার্স ইকুইটি, অর্থাৎ শেয়ার হোল্ডাররা যে টাকাটা সরবরাহ করেছে সেটা। এটা দিয়ে আমরা দেখতে পাই 2009-এ তাদের ROE ছিল 17.2%। অন্যদিকে 2010-এ তাদের ROE ছিল, নেট ইনকাম যদিও এখানে দেখেন বেশি দেখাচ্ছে 1152, আর স্টক হোল্ডার্স ইকুইটি আছে হলো 6864। তার মানে মূলধন এখানে দেখেন ROE-টা আসছে আমাদের 6.8। তাহলে 16.8%টা 17.2%-এর চেয়ে কম। তার মানে 2010 সালে টোটাল প্রফিট যদিও বেড়েছে, কিন্তু মূলধনের তুলনায় আসলে সেটা কম, 16.8%, যেখানে 2009 ছিল 17.2%।
তার মানে 1% কমে গেছে। যদিও তারা 902 নেট ইনকাম 902 এর চেয়ে প্রায় 200-250 বেশি বেড়েছে তাদের, 250 বেশি, কিন্তু আরোই তাদের কম, কারণ তাদের মূলধনের বিপরীতে তাদের ইনকাম কম। এই হচ্ছে ROE ক্যালকুলেশন। এটা হলো এক্সপার্টের দৃষ্টিতে কোম্পানির পারফরমেন্স। আর সাধারণ মানুষের দৃষ্টিতে পত্রিকায় বিজ্ঞাপন আসবে যে এবার আরো 250 কোটি টাকা গত বছরের চেয়ে আমরা লাভ করেছি বেশি, কিন্তু আসলে মূলধনের বিপরীতে আপনি কয় টাকা লাভ করেছেন সেই খবর তো ক্যালকুলেশন না করলে যে কেউ হুট করে বলতে পারে না। আপনি যখন কোম্পানির পারফরমেন্স অ্যানালাইসিস করবেন এভাবে আপনাকে করতে হবে। জি ক্লিয়ার এটা? জি স্যার। তাহলে আমাকে 2008 সালের আরওইটা কত একটু কাইন্ডলি দ্রুত বের করে দেন তো, আপনাদের মোবাইল অথবা ক্যালকুলেটর যার যা আছে তাই নিয়ে। 2008 এর ROE দেখেন, 2008 এ নেট ইনকাম ছিল 645, আর 2008 এ স্টক হোল্ডার্স ইকুইটি ছিল 2672। দেখুন দ্রুত বের করে দেন কত হয়। তো আমরা দেখতে পেলাম যে 2010 এর রিটার্ন ছিল, সরি, রিটার্ন অন ইকুইটি ছিল 16.8%। 2009 রিটার্ন অন ইনভেস্টমেন্ট ছিল আরেকটু বেশি, 17.2%। আর 2008 এ আমরা আজকে জানতে পারলাম ক্যালকুলেশন করে যে রিটার্ন অন ইকুইটি হচ্ছে 24%। তার মানে হচ্ছে যে 2010 সালে যদিও টোটাল প্রফিট বেড়েছে বা নেট ইনকাম বেড়েছে 1152, কিন্তু আসলে তাদের পারফরমেন্সটা বাড়ে নাই, পারফরমেন্সটা আগের চেয়ে খারাপ হয়েছে। পুঁজির তুলনায় তাদের ইনকামটা পার্সেন্টেজ কমে গেছে। 2009 তাদের প্রফিট যদিও বা নেট ইনকাম যদিও কম ছিল 2010 এর চেয়ে, কিন্তু পুঁজির তুলনায় তাদের প্রফিট রেশিওটা ভালো ছিল, 17.2%। আর 2008 নেট ইনকাম আরো কম ছিল, 645, কিন্তু সেই তুলনায় পুঁজি বিনিয়োগ ছিল অনেক কম, মাত্র 672। এবং সে কারণে 2008 সালে ROE হয়েছে 24%। তার মানে তাদের পারফরমেন্সটা 2008 অনেক ভালো ছিল। যত কোম্পানিতে মূলধন যোগ হয়েছে, কোম্পানির বেচা বিক্রি যত বেড়েছে, তত তাদের দক্ষতা কমেছে। কোথাও না কোথাও তারা অদক্ষতার প্রমাণ দিয়েছে, হয় ইনভেন্টরিতে, নইলে ট্রান্সপোর্টেশনে, নইলে কি বলে দোকান ভাড়া বা যে অফিস ভাড়া, এই সমস্ত কোথাও না কোথাও তাদের ঝামেলা হয়েছে, যেটা তারা সামাল দিতে পারে না। আমরা তাদের একটা পারফরমেন্স টের পেয়ে গেলাম। আমরা আপনাদেরকে এখন তাহলে নিয়ে যাই মার্কেন্টাইল ব্যাংকে। মার্কেন্টাইল ব্যাংকের 2009 এবং 10 এর একটা ফিনান্সিয়াল রিপোর্টকে যদি সামনে রাখি, তখন আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ক্যালকুলেশন কিভাবে করতে হয়। তো এদের আরো এটা আমরা যদি বের করি, মার্কেন্টাইল ব্যাংকে 2010 সরি কোটি 37 লক্ষ, না আমরা বোধহয় ভুল বলছি, নেট ইনকাম ছিল হচ্ছে 683, আর 6,61,71,939। এখন আপনারা বলেন, সাদা চোখে মার্কেন্টাইল ব্যাংকের প্রফিট
2010 আর 2009 মার্কেন্টাইল ব্যাংক কোন বছরে তারা সবার উপরে দেখেন ইন্টারেস্ট ইনকাম যেটা ওইটাকে আমরা নেট ইনকাম বলছি, মানে সুদ পরিশোধের আগে। এই যে 683,79,76,76 টাকা, এটা হচ্ছে 2010-এ তাদের নেট ইনকাম ছিল। আর 2009-এ নেট ইনকাম ছিল 606,61,71,939 টাকা। কোন বছরের ইনকাম বেশি তাদের? 2010 স্যার। 2000। তো কত কোটি বেশি? আর 2009-এ হচ্ছে 606 কোটি, তাহলে প্রায় 80 কোটি টাকা বেশি। জি স্যার। 2010-এ তারা প্রায় 80 কোটি টাকা লাভ বেশি করেছে 2009-তে। কিন্তু তাদের পারফরমেন্সটা কেমন ছিল, রিটার্ন অন ইকুইটিটা কেমন? আপনারা একটু ক্যালকুলেটরটা সামনে নেন, আমরা একটু দেখি তো তাদের রিটার্ন অন ইকুইটিটা কেমন। দুটো ফিগারটা একটু লেখেন, লিখে তারপরে স্টক হোল্ডার ইকুইটিটা আমরা আপনাকে দেখাচ্ছি, সেটা একটু লিখে রাখেন। স্টক হোল্ডার ইকুইটি দেখেন, এই যে দেখেন সবার নিচের লাইনটার আগের লাইনে দেওয়া আছে টোটাল স্টক হোল্ডার ইকুইটি। 2010-এ ছিল 718 কোটি, না, হ্যাঁ 718,56,85,263। আর 2009-এ তাদের টোটাল স্টক হোল্ডার ইকুইটি ছিল 429,62,51,741। লিখেছেন? এখন ক্যালকুলেট করে বলেন যে তাদের আরওইটা কোন সালে কত। জি, তাহলে আমরা পেয়ে গেলাম 2010-এ কোম্পানির আরওই হচ্ছে 95%। তার মানে মূলধনের প্রায় 95% তারা ইনকাম করেছে। যত টাকা তারা মূলধন বিনিয়োগ করেছে তার প্রায় 95% করতে পেরেছে। আর অন্য বছরে বা বেশি ইনকাম করতে পেরেছে। এই আরো এর দৃষ্টিকোণ থেকে 2009 স্যার। 2009 2009 তাহলে মার্কেন্টাইল ব্যাংক 2009-এ 2010-এর চেয়ে তাদের প্রায় ডবল পারফরমেন্স ছিল। 2010-এ তাদের পারফরমেন্সে ধস নেমেছে, কোনো এক জায়গায় তাদের খরচ বেড়ে গেছে, কিন্তু সাধারণ চোখে তারা যখন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল যে আমরা এবছর গত বছরের চেয়ে 88 কোটি মানে 80 কোটি টাকা লাভ বেশি করেছি, তো ভালো ভালো অনেক মানে দক্ষ ম্যানেজমেন্ট। কিন্তু আমরা যারা একটু বিজনেস গ্রাজুয়েট আমরা কিন্তু দেখবো এইভাবে আরওই দিয়ে যে এই কোম্পানি কত টাকা মূলধন খাটিয়েছিল, তার বিপরীতে সে কত টাকা লাভ করেছে। তখন দেখা যাচ্ছে যে 2009 যেখানে তারা প্রায় 150% লাভ করেছে বা ইনকাম করেছে, এর বিপরীতে 2010-এ তাদের ইনকাম ছিল মাত্র 95%। জি, হিসাব যখন করছেন আর একটু ভালো মতো করেন। দেখেন নেট ইন্টারেস্ট ইনকাম এটা দিয়ে করেন স্যার কোনটা স্যার? স্যার 166 এটা স্যার। এটা দিয়ে করেন যে 2010 এবং 2009-এ তাদের পারফরমেন্সের কি অবস্থা ছিল। 2010-এ তাদের নেট ইন্টারেস্ট ইনকাম ছিল 166,18,97,959। অন্যদিকে 2009-এ তাদের ইনকাম ছিল ইন্টারেস্ট ইনকাম মানে ইন্টারেস্ট পরিশোধের পরে 131,02,70,080 টাকা। জি, আর দ্বিতীয়টা
স্যার দ্বিতীয়টা তো স্যার বের করতে পারিনি স্যার, ওই যে ওই ইকুইটিটা স্যার, ওই যে আপনার উপরে ছিল নিচে ছিল, তো ওইটা আর দেখতে পারিনি স্যার। বের করেন। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে এই মার্কেন্টাইল ব্যাংকের 2010 সালের যদি আমরা মানে ইন্টারেস্ট এর পরবর্তী অংশটুকু দেখি, নেট ইন্টারেস্ট ইনকাম, সেখান থেকেও আমরা দেখি যে 23% হচ্ছে তাদের 2010 সালের আরওই, জি আর স্যার। 2009 সালের আরওই হচ্ছে 30%। জি তার স্যার। মানে 2009 সালে তারা ইন্টারেস্ট পেমেন্ট করার পরের ইনকাম দিয়েও যদি আমরা কম্পেয়ার করি, তাতেও দেখা যায় 2009 সালে তাদের অনেক বেশি, 23% ছিল, আর ওদিকে 2009 ছিল 30%। সাদা চোখে কিন্তু এখানে দেখা যাচ্ছে ছিল, আর 2009 ছিল মাত্র 131 কোটি, প্রায় 30 কোটি কম। জি স্যার। তারপরেও তাদের পারফরমেন্সটা 2009 ভালো ছিল। এখন ক্লিয়ার, যে কোনো ফাইন্যান্সিয়াল মানে স্টেটমেন্ট যদি আপনার হাতে আসে, বিভিন্ন ব্যাংকের আপনি দেখবেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এসেছে, বিভিন্ন কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে, অনলাইনেও পাবেন। সেখান থেকে আপনি হুট করে দেখবেন যে মূলধনের বিপরীতে তারা কত টাকা আয় করেছে, তাহলে তাদের পারফরমেন্সের, তাদের যোগ্যতাটা, ম্যানেজমেন্টের ক্যাপাসিটিটা আপনি বুঝতে পারবেন। অথবা তাদের কোথায় কোথায় খরচ বাড়তি হতে পারে একটা আন্দাজ করতে পারবেন, যে যেহেতু তাদের এখানে মূলধনের বিপরীতে তাদের ইনকাম কম, তার মানে তাদের কোথাও বাড়তি খরচ রয়ে গেছে, সেটা কোন জায়গায়, সেখানে সাপ্লাই চেইনের কোনো ভূমিকা আছে কিনা। এটার জন্যই আমরা ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আলোচনা করেছি।